দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার এখানে এইচএসেও লাগবে আর বিকম লেভেলেও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা বড় অঙ্ক পরীক্ষায় পড়ে। এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লো কথার অর্থ হচ্ছে প্রবাহ, মানে ঢেউ। ক্যাশ ফ্লো মানে ক্যাশের ঢেউ, তার মানে ক্যাশ আসা আর ক্যাশ যাওয়া। সমুদ্রের ঢেউ যেমন আসে এবং যায়, তেমনি এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানেও ঠিক তাই। ক্যাশ আসছে, ক্যাশ যাচ্ছে। যে ট্রানজাকশানগুলোয় আমার মনে হবে যে ক্যাশ ইনফ্লো হয়েছে, যে কথাগুলোর মধ্যে এখানে যে আইটেমগুলোর মধ্যে তোমার মনে হবে যে তোমার ক্যাশ টাকা এসেছে, তার মানে তোমার জানতে হবে এটা ক্যাশ ইনফ্লো। আর যেটার মধ্যে তোমার বুঝতে পারছো যে তোমার ক্যাশ টাকা আউটফ্লো হয়েছে, সেটাকে বলা হয় ক্যাশ আউটফ্লো, মানে টাকা গেছে। তার মানে আমাদের এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে কোনো ডেবিট ক্রেডিট টু বাই এখানে হয় না। স্টেটমেন্ট মানে কোনো একটা নির্দিষ্ট দিনে আমরা ক্যাশটাকে মেলাচ্ছি। বড় বড় কোম্পানিতে হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশান হয়, হাজার হাজার করোড়। তাহলে তার টাকাটাকে ট্রানজাকশানটা যদি মাসের শেষে বছরের শেষে মেলাতে যায়, ঠিক আছে, পাগল হয়ে যাবে প্রথম কথা, কারোর পক্ষে সম্ভব নয়। ওই জন্য ডেলি ক্যাশ ফ্লো, কত ক্যাশ ইনফ্লো হয়েছে, কত ক্যাশ ফ্লো আউটফ্লো হয়েছে, তারা ক্যালকুলেশানটা করে রাখে। এটাকেই বলা হয় স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার বাড়িতেও করতে পারো, আমি আমার বাড়িতেও করতে পারি। আমার বাড়িতে আমার আলমারিতে ধরো 2000 টাকা আমি রেখেছি, এটা আমার প্রথমে ছিল। সারা দিন ধরে আমি যা যা টাকা পেয়েছি লিখে আমি যদি ওখানে রেখে দিই, তাহলে ওটা আমার নিশ্চয়ই ইনফ্লো হয়েছে, প্লাস হবে আমি ওখান থেকে যা যা খরচ করেছি, বিভিন্ন দুদোলাকে দিয়েছি, মোবাইল রিচার্জ করেছি, কোনো ফ্লিপকার্টকে পেমেন্ট করেছি, যেমন আউটফ্লো হচ্ছে, আউটফ্লোগুলো কী হচ্ছে, মাইনাস হচ্ছে। সেটা আমি পেমেন্ট করতে পারি, আমার বাড়ির লোকও কেউ পেমেন্ট করে দিতে পারে। কিন্তু পেমেন্ট করে যদি ওইখানে লিখে রাখে, তাহলে আমি বুঝতে পারছি হ্যাঁ এই টাকাগুলো আমার আউটফ্লো হয়েছে। তাহলে লাস্টে আমার টাকাটা যেটা পড়ে থাকার কথা সেটা আমার মিলবে, তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তার মানে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে এমন একটা অঙ্ক যেটা তোমার আউটফ্লো এবং ইনফ্লো যদি আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করি, ঠিকঠাক যোগ বিয়োগ করি, তাহলে আমার লাস্টের যে ব্যালেন্সটা পড়ে থাকবে আমার মিলবে এবং সেটা উত্তরে দেওয়া থাকবে যে আমার এই পরিমাণ তোমার ব্যালেন্স পড়ে থাকার কথা। সেটাই হচ্ছে ক্যাশ অ্যাট দ্য এন্ড। ক্যাশ অ্যাট দ্য বিগিনিং দিয়ে শুরু হয়েছিল, বোঝা গেল কী বললাম? ক্যাশ অ্যাট দ্য বিগিনিং দিয়ে শুরু হয়েছিল, ক্যাশ অ্যাট দ্য এন্ডে গিয়ে তোমার শেষ হবে, এবং ক্যাশের এন্ডের টাকাটা সেটা তোমার দেওয়া থাকবে। তাই তুমি অঙ্কটা করে বুঝতে হবে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলে গেছে। মানে এটা থাকবে, যদি 10 থাকে 10 পেয়ে যাবে, যদি 6 থাকে 6 পেয়ে যাবে। অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এমনি শর্ট কোশ্চেনও পড়বে, এসিকিউ পড়বে, আর এমসিকিউতেও থাকবে, আর বড় প্রশ্নেও থাকবে। তাহলে চ্যাপ্টারে আমাদের যা নাম্বার আছে সব নাম্বারটা আমি যদি কালেক্ট করে নিই, যেখানে যেখানে যা যা আমার দরকার দিয়েছে সেগুলোই, তাহলে আমার টোটাল নাম্বারটা কালেক্ট হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। তাহলে এবার চলে যাচ্ছি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে আমাদের একটা স্টেটমেন্ট আমাদের জানতে হবে। ভালো করে শুনবে, কী উল্টাচ্ছ খাতাতে। এখন খাতাতে কি আছে? যখন বই দেখতে বলছি তখন খাতা খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে খাতা, সেই খাতা আমার চাই। আমি খাতাতে এখন কিছুই লেখাইনি, খাতা খুঁজে বেড়াচ্ছ। তাহলে দেখো আবার বলছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের 3টে ধাপের মধ্যে অঙ্কটা হয়। প্রথম ধাপটাকে বলা হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দেখো ব্লু কালিতে লেখা আছে, বই দেখো, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখা আছে। অপারেটিং কথা অর্থ হচ্ছে আমি ক্যাশ অপারেট করতে গিয়ে যা যা আমার ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো হয়েছে, অপারেট করতে গিয়ে, তো এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। মেনলি আমাদের কোন হেডিংয়ে কোন কোন টাকা যাবে, কোন হেডিংয়ে কোন কোন আইটেমগুলো বসে, এটা জানলে আমাদের অঙ্ক হয়ে গেল। আর ইনফ্লো আর আউটফ্লো তো বুঝতেই পারছো, ইনফ্লো হলে সে যে কোনো হেডিংয়েরই ইনফ্লো হলে প্লাস হবে, আউটফ্লো হলে মাইনাস হবে, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে জানাটা মেনলি জরুরি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কটা হেডিং হয় আর কোন হেডিংয়ে কোন কোন আইটেমগুলো যায়, জানলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেমন ধরো দেওয়া আছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা প্রথম হেডিং। ক্যাশ ফ্লো ফ্রম দেখো আছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বি পার্টে দেওয়া আছে। সিতে লেখা আছে দেখো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এর মানে আমাকে জানতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোন কোন আইটেমগুলো যায়, জানলে ইনফ্লো না আউটফ্লো বোঝাটা খুব সোজা। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কোন কোন আইটেমগুলো যায় জানলেই হয়ে গেল।
বাদ বাকি আইটেমগুলো সবই অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়। অপারেটিং অ্যাক্টিভিটিসে আইটেমগুলো একটু বড় থাকে, মানে অনেকগুলো আইটেম থাকে, ইনভেস্টিং এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসগুলো কম। তাহলে আমি প্রথমে আগে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা বুঝিয়ে দিচ্ছি, মানে বি পার্টটা বোঝাচ্ছি। দেখো ফিনান্সিং এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বি পার্টে লেখা আছে সেল অফ ফিক্সড অ্যাসেটস। তার মানে কোনো যদি স্থায়ী সম্পত্তি কোনগুলো, যেগুলো মেশিনারি, প্ল্যান্ট, বিল্ডিং, এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। সেই স্থায়ী সম্পত্তিগুলো যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি নিশ্চয়ই টাকা পাবো। বিক্রি করলে আমার টাকা ইনফ্লো হবে, তার মানে প্লাস আকারে লিখবো। এখানে 3টে করে কলাম হয়, প্রথম কলামে লিখে দেবো, প্লাস আকারে লিখে দেবো। এরপর দেখো লেখা আছে সেল অফ সিকিউরিটিস দ্যাট আর নট ক্যাশ ইকুইভ্যালেন্ট। সেল অফ সিকিউরিটিস, যেটা ক্যাশের সমতুল্য নয়। সিকিউরিটিস কথা অর্থ হচ্ছে শেয়ার। তাহলে আমি যদি শেয়ার বিক্রি করে দিই তার মানে আমার এটা টাকা আসছে না যাচ্ছে, ইনফ্লো হচ্ছে প্লাস আকারে লিখবো, এই হেডিংয়ের আন্ডারে লিখবো। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট কালেক্টেড। আমরা পড়ছি কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইন্টারেস্ট কালেক্টেড মানে কি, ইন্টারেস্ট পেয়েছি, কালেক্ট করেছি বা সংগ্রহ করেছি। ইন্টারেস্ট আমি কোথা থেকে সংগ্রহ করব? আমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, কোনো ফিক্সড টাকা রেখে দিই, ব্যাংক আমাকে সুদ দেবে, ওটাকে ইন্টারেস্ট কালেক্টেড বলে। তার মানে ওটা ইনভেস্ট করেছি, তাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি কোনো আমি ডিবেঞ্চার কিনেছি, ডিবেঞ্চার, সে আমার সুদ দিচ্ছে কোম্পানি, তাহলে সেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসছে। তাহলে টাকা আসছে না যাচ্ছে, তাই এটা প্লাস আকারে লিখব। নেক্সট হচ্ছে ডিভিডেন্ড কালেক্টেড। ডিভিডেন্ড আর ইন্টারেস্টের মধ্যে তফাৎটা কি? শেয়ার কিনলে ডিভিডেন্ড পাওয়া যায়, আর টাকা যদি আমি ডিপোজিট রাখি কোনো ব্যাংকে বা ডিবেঞ্চার, আমি সুদ পাবো। দুটোই পাচ্ছি, মানে দুটোই প্লাস, কিন্তু কোনোটাকে বলে ডিভিডেন্ড, কোনোটাকে বলে ইন্টারেস্ট। তাহলে দুটোই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমি টাকা ইনভেস্ট করছি, তাই তো আমাকে শেয়ারের জন্য লভ্যাংশ দেবে। তুমি ইনভেস্ট করোনি, তোমাকে নিশ্চয়ই লভ্যাংশ দেবে না। তাহলে আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আছি, তাই আমি লভ্যাংশ পেলাম, সুদ পেলাম প্লাস আকারে। নেক্সট ঠিক উল্টো কেস, যদি আমি স্থায়ী সম্পত্তি কিনি, ফিক্সড অ্যাসেট বিক্রি করেছিলাম, ইনফ্লো হয়েছিল, আর যদি আমি কোনো কিনি তাহলে আমার টাকা যাবে আউটফ্লো। তাই দেখো লেখা আছে পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। নেক্সট হচ্ছে পারচেজ অফ সিকিউরিটিস আর নট ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে সমান, সমতুল্য নয়। নেক্সট হচ্ছে গিভিং লোন। লোন যদি আমি দিই, আমি লোন দিচ্ছি, কেন লোন দিচ্ছি? সুদ পাবো বলে। তাহলে লোন দেওয়াটাতে আমার টাকা যাচ্ছে না আসছে? লোন দিলে টাকা যাচ্ছে না আসছে? টাকা যাচ্ছে, তাই তো আমি মাইনাস আকারে লিখছি। কিন্তু লোন দেওয়ার ফলে যে সুদটা আমি পাচ্ছি সেটা, সুদ কালেক্টেডটা হচ্ছে ইনফ্লো, আর যখন লোন আমি দিচ্ছি তখন আউটফ্লো। আউটফ্লো মাইনাস ইনফ্লো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আর কোনো গল্প নেই, যা হবে যোগ বিয়োগ করে একদম সেকেন্ড কলমে পাঠিয়ে দেবো। কোন কলমে? হ্যাঁ, এবার চলে যাচ্ছি, এটা কি বলে? নেট ক্যাশ ফ্লো ফ্রম কি অ্যাক্টিভিটিস? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের টোটাল হয়ে গেল সেকেন্ড কলমের টাকাটা। এবার চলে যাচ্ছি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, শেষে হেডিংটা। ফাইন্যান্স করা অর্থ হচ্ছে কোনো অর্থ যেখান থেকে আমি সংগ্রহ করছি। বিভিন্ন কোম্পানি তার ব্যবসাটাকে চালাবার জন্য অর্থ সংগ্রহ করে। যেমন কি করে? যেমন ইকুইটি শেয়ার ইস্যু করে, মার্কেটে বিক্রি করে। ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার বিক্রি করলে কোম্পানির কাছে টাকাটা যাচ্ছে, আমার টাকাটা যাচ্ছে। তাহলে আমরা অঙ্ক করছি নিজের দিক থেকে না, কোম্পানির দিক থেকে। তাহলে কোম্পানির কাছে টাকা আসছে না যাচ্ছে? কোম্পানির কাছে টাকা আসছে না যাচ্ছে? কোম্পানির কাছে টাকা যাচ্ছে, কোম্পানির কাছে টাকা আসছে। আমি টাকা দিচ্ছি তাই তো কোম্পানির কাছে টাকা যাচ্ছে, আমার যাচ্ছে, আমার দেখার দরকার নেই, ও পাচ্ছে। কোম্পানির অঙ্ক করছি আমরা। তাহলে কোম্পানির কাছে ইনফ্লো হচ্ছে টাকা, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা শেয়ারের টাকা সেই কোম্পানির নামে যাচ্ছে, কোম্পানির কাছে যাচ্ছে। তাহলে তারা কেন টাকাটা নিচ্ছে? তারা টাকাটা খাটাবে, ব্যবসা করবে, তবে তো লাভ হলে তোমাকে দেবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে তুমি সোলার প্ল্যান্টের ব্যবসা করো, তোমার সোলার ইন্ডিয়া লিমিটেড, যার এক একটা শেয়ারের দাম 10,000 টাকা, একটা 10 টাকা শেয়ারের দাম 10,000 টাকা। কী বলবো, কী করে কিনবো? তাহলে কিনতে হবে না, যে কেনা সে কিনবে। একটা শেয়ার 10 টাকার দামের শেয়ার, সোলার ইন্ডিয়া গভর্নমেন্টের কোম্পানি, যারা সোলার প্ল্যান্ট তৈরি করে, সোলার প্ল্যান্ট ইনস্টল করে বিভিন্ন জায়গায়। একটা 10 টাকা শেয়ারের দাম 10,000 টাকা, লোকে হাঁপাহাঁপি করে কিনছে, কিনে রেখে দিচ্ছে। এই 10,000 টাকার শেয়ারটা
5 বছর পর 20,000 হয়ে যাবে। তাহলে তোমার 10,000 কেনা শেয়ার 20,000 হয়ে গেল। তাহলে এমনি যদি তুমি 5 লাখ ইনভেস্ট করেছো, ও টাকাটা অটোমেটিক 2 লাখ হয়ে গেছে। প্লাস এই যে তুমি 5 বছর ধরে টাকাটা রেখে দিয়েছো, কোম্পানির কাছে রেখে দিয়েছো, কোম্পানি তো ব্যবসা করছে, কোম্পানি তোমাকে লভ্যাংশ দেবে, লাভের অংশ দেবে, এটাকে ডিভিডেন্ড বলা হয়। এই ব্যবসা করে যার ভালো ব্যবসা তার লভ্যাংশ হবে, সেই লভ্যাংশের ভাগিদার তুমি। সেই লভ্যাংশ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার দেওয়া থাকবে। যত বছর রাখবে, শেয়ারটা যখন তুমি বিক্রি করে দেবে, 10,000 টাকা শেয়ার 12,000 বিক্রি করে দিলে, 20,000 বিক্রি করে দিলে, ওই টাকাটা মালিকানা চলে গেল, তোমার টাকাটা পেয়ে গেলে মালিকানা চলে গেল। এটা হচ্ছে শেয়ারে ইনভেস্টমেন্ট বলা হয়, বোঝা গেল? তাহলে 10 টাকার শেয়ার লোকে 10,000 টাকায় কেন কিনবে? সার্চিং করে দেখবে যে সোলার ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম কত। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তবে জ্ঞান বাড়বে মার্কেটে, যে কি বলছে, কি শেখাচ্ছে। যত বেশি তোমার জ্ঞান কাউকে কাছে নিতে হবে না। বর্তমান যুগে কথায় আছে, জ্ঞান তোমার হাতের মুঠোয় আছে। অ্যান্ড্রয়েড ফোন যেহেতু তোমার কাছে আছে, এখন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তুমি যদি এখন মেয়েদের ড্যান্স দেখো, ছেলেদের ড্যান্স দেখো, তাহলে আর ওইটাই দেখবে, ওই জ্ঞানটাই বাড়বে, আর এইগুলো তোমার জ্ঞান বাড়বে না। বোঝা গেল? তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, কেউ ফাইন্যান্স কথা ইউজ করে, কেউ ফিনান্সিয়াল ইউজ করে। দুটো শব্দই আমাদের দেশের নয়, বাইরের দেশের। আমাদের শেখানো বলি, পাখিকে, শালিক পাখিকে যেমন বলাবে সেরকম বলবে। আমাদেরকে ব্রিটিশরা বলিয়েছে এটাকে ফিনান্সিয়াল বলুন, ফিনান্সিয়াল। তাহলে কেউ ফিনান্সিয়াল বলছে, আমরা ফিনান্সিয়াল বলছি, কেউ ফাইন্যান্সিয়াল বলছে, এরকম ব্যাপার। সব হচ্ছে কী বলি আমাদের, এগুলোকে শেখানো বলি। বোঝা গেল? আমাদের মাতৃভাষা যেটা, সেই ভাষা আমাদের অরিজিনাল ভাষা। আমাদের যেগুলো আমরা বলি এবং গর্ববোধ করি, বিদেশি ভাষাকে নিয়ে আমরা বেশি গর্ববোধ করি, নিজের ভাষাকে ছেড়ে দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের কি চিন্তা ভাবনা। তা যাই হোক, হ্যাঁ, যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলে খুব ভালো, ইংরাজিতে খুব ভালো, এবং ইংরাজিতে কী করে, মেসেজ লেখে, টাইপ করে। আমার কাছে ওই যে লিখেছে, ম্যানেজমেন্টে ইংরাজিতে লিখেছে, সে আবার করে ওই ভাষাতে, মানে বাংলাটাকে ইংরেজিতে টাইপ করেছে, বুঝতে পেরেছো তো? ব্যবস্থাপনা, BHA এরকম করে লিখেছে, মানে ওটা থিওরি লিখছে ও। তাহলে আমাকে ছেলেরা জিজ্ঞেস করে, স্যার আপনি কত নাম্বার দিয়েছেন? কেটে 0, নচগোল্লা। তার বুদ্ধিটা ভাব, বুঝতে পারছো তো? ওই যে আমরেলার মতো ব্যাপার আর কি, যে আমার মেয়ে ইংরেজিতে টাইপ, ইংরেজিতে মেসেজ লেখে আর ইংরেজিতে ফেল। বোঝা গেল? তাহলে আমরা এবার অঙ্কটা ফেরত চলে আসি। আমি বোঝাতে পারলাম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে একটা আইটেম আমি বলেছি, সেটা হচ্ছে যে আমার কোনো কোম্পানি, যার অঙ্ক তুমি করছো সবই কোম্পানির অঙ্ক, সেই কোম্পানি যখন শেয়ার ইস্যু করছে, এটা ফাইন্যান্স করছে, মানে ওরা ফাইন্যান্সটা কালেক্ট করছে, ইস্যু করে শেয়ার ইস্যু করে। যে ইস্যু অফ শেয়ার তোমরা অঙ্ক শিখে এলে, কোম্পানি শেয়ার, তো শেয়ার ইস্যু করে যে টাকাটা কোম্পানি পাচ্ছে না দিচ্ছে, কোম্পানি পাচ্ছে, তাহলে ইনফ্লো হচ্ছে, প্লাস লিখবো। কোম্পানি যদি টাকা শোধ করে দেয়, এটাকে ইংরেজিতে বলা হয় রিডেমশন অফ শেয়ার, রিডেমশন ইংরেজিতে। আর যখন কোম্পানি টাকা কালেক্ট করে, ওটাকে বলে ইস্যু অফ শেয়ার্স। আমরা চ্যাপ্টার করে এসেছি ইস্যু অফ শেয়ার্স, আর রিডেমশন অফ শেয়ার্স আমাদের আছে চ্যাপ্টার, কিন্তু এটা এই লেভেলে নেই, বিকম লেভেলে আছে। এখানে আছে রিডেমশন অফ ডিবেঞ্চার্স। কোম্পানি টাকা কালেক্ট করেছিল, কোম্পানি এবার পরিশোধ করে দিচ্ছে। আমি কি এটা বোঝাতে পারলাম যে রিডেমশন মানে পরিশোধ করে দেওয়া? পরিশোধ করলে কোম্পানির কাছ থেকে টাকা চলে যাবে না আসবে? তাহলে মাইনাস আকারে লিখবো। যখনই দেখবো প্রেফারেন্স শেয়ার রিডেমশন করে দিচ্ছে, তাহলে মাইনাস আকারে লিখবো। কোন অ্যাক্টিভিটিসে? ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে, যে অ্যাক্টিভিটিস নিয়ে আমরা এখন আলোচনা করছি। নেক্সট আছে দেখো, প্রসিডস ফ্রম লং টার্ম বরোয়িং। 2 নম্বর পয়েন্ট বলছে, দেখো শেয়ার ক্যাপিটাল যদি আমি ইস্যু করি, আর তারপর বলছে প্রসিডস ফ্রম লং টার্ম বরোয়িং, দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে, তো এটাও টাকা এসেছে, লং টার্ম বরোয়িং, প্রসিড মানে লোন নিয়েছে, কোম্পানি লোন নিয়েছে, হাজার হাজার কোটি টাকা কোম্পানি লোন নেয় বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থা থেকে, ICICI, IDBI, ঠিক আছে, SBI, বা অনেক বড় বড় ফিনান্সিয়াল সংস্থা আছে যারা লোন দেবে বলে রেডি, টাকা রেডি, বড় বড় কোম্পানিকে টাকা দেবে বলে রেডি। কেন টাকা দিচ্ছে? বড় বড় ধর টাটা ইন্ডাস্ট্রিজ, আম্বানি, গোয়েঙ্কা, অমুক তমুক, এদের ইন্ডাস্ট্রিগুলোকে, কোম্পানিগুলোকে বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো লোন দেবে বলে রেডি, হাত তুলে দাঁড়িয়ে আছে, আসুন আমার কাছে আসুন।
হাঁপাহাঁপি করছে কেন? কারণ তারা রিটার্ন পাবে। কে পাবে রিটার্ন? ব্যাঙ্কগুলো, কোম্পানিগুলো। হ্যাবলাকান্ত যে টাকাটা দিচ্ছে সে রিটার্ন পাবে। 18%, 20%, 16% রিটার্নে সুদে ফিনান্সিয়াল সংস্থাগুলো বড় বড় কোম্পানিকে দিচ্ছে। তাহলে 18% রেটে সেই লোনটা নিচ্ছে, নিয়ে যদি ও 30% না লাভ করে তাহলে 12% লাভ তো ওর হবে না। 12% লাভ না হলে ব্যবসাটা করে লাভটা কি? তার মানে কি ব্যবসাটা করে অবশ্যই ওকে 30% লাভ করতে হবে। 18% ব্যাংককে দেবে আর 12% ও নিজে রাখবে। 12% নিজে রাখবে, তার আবার নিজস্ব খরচ আছে তো। কথা বোঝা গেল? তাহলে আমি দেখবে অনেক বড় বড় ব্যবসায়ী তারা বড় বড় টাকা লোন নেয় ব্যাংক থেকে গিয়ে, তাদের ফিনান্সিয়াল এগুলোকে দেয়, কাগজপত্র দেয়, দিয়ে লোন নেয়। কেন লোন নেয়? তার ব্যবসাটা হাই ফাই করে চলছে তো, হাঁপাহাঁপি করে চলছে, মানে টাকা দিলেই ব্যবসা খেয়ে নিচ্ছে। এর মানে কি টাকা দিলেই ব্যবসা খেয়ে নিচ্ছে, মানে টাকা খুব জোর ছুটছে, মানে খুব জোর ফ্লো হচ্ছে, খুব জোর রানিং হচ্ছে। এর মানে টাকা তোমাকে ছিটকে ছিটকে লাভ দিচ্ছে হু করে। যত স্পিডে ঘুরবে, টার্নওভার বলে এটাকে, তত বেশি তোমার টাকা খাবার খামতি থাকবে ব্যবসা। এটাই তো ব্যবসা। আর তুমি একবার ব্যবসা লাগিয়ে বসে বসে মাছি হচ্ছে তাড়াচ্ছ, মোচা আসছে তাড়াচ্ছ, লোক যাচ্ছে উঁকি মেরে দেখছো, কে কী বলছে শুনছো। তা তোমার ব্যবসার কী অবস্থা? আর যদি তোমার কাজের থাকে, তোমার সময় থাকবে না ওইসব, না বুঝতে পারলে না? তাহলে ব্যবসা হচ্ছে কি খায়? টাকা খায়। কি দেয়? টাকা পায়খানা করে, টাকা হাগে, টাকা খায়, টাকা হাগে। যত বেশি খাবে তত বেশি হাগবে। কথা বোঝা গেছে? এইটাই হচ্ছে গল্প ব্যবসা। হ্যাঁ, বোঝা গেছে? এটা হতে ভিডিওতে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এরপর চলে যাচ্ছি আমরা। দেখো এরপর হচ্ছে মাইনাস করব, লেস মানে আউটফ্লো হয়ে যাচ্ছে, চট করে শুনবে। দেখো রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, কথা অর্থ হচ্ছে প্রেফারেন্স শেয়ারটাকে যদি আমি রিডিম করে দিই, রিডিম মানে বললাম এই মাত্র কি কোম্পানি পরিশোধ করে দিচ্ছে, মানে মাইনাস আউটফ্লো। নেক্সট হচ্ছে রিপেমেন্ট অফ লোন, বড়োড কথাবার্তা হচ্ছে লোন, বুঝে দেখছো তো? লোন যদি আমি পরিশোধ করে দিই, কোম্পানি যদি লোন পরিশোধ করে, টাকা মাইনাস হচ্ছে, আউটফ্লো হচ্ছে। নেক্সট হচ্ছে বাইব্যাক অফ ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার ইস্যু করার, যখন বিক্রি করে তখন ইস্যু বলে, আর কোম্পানি যখন বিক্রি করে দেয় মানে পাবলিকের কাছ থেকে কিনে নেয়, ওটা বাইব্যাক বলা হয়। বাই মানে বট ব্যাক, বাই কথা অর্থ হচ্ছে বট ব্যাক, বিক্রি করেছিল, সেল করেছিল, এখন বট ব্যাক করছে, মানে কিনে নিচ্ছে কোম্পানি। নেক্সট হচ্ছে পেমেন্ট অফ ইন্টারেস্ট, যদি আমি সুদ দিই তাহলে আমি ফাইন্যান্স নিয়েছি তো আমাকে সুদ দিতেই হবে, আমি ডিভিডেন্ড দিতে হবে, ডিভিডেন্ড পেড, বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে কোন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে? ফিনান্স। তাহলে দুটো অ্যাক্টিভিটিস আমি বলে দিলাম। এবার হচ্ছে প্রধান অ্যাক্টিভিটিস হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, যেখানে যত বেশি গোলমাল হওয়ার চান্স অনেক বেশি। অপারেটিং অ্যাক্টিভিটিসের সব থেকে ব্যাপার দেখা হচ্ছে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে অপারেটিং প্রফিট যদি দেওয়া থাকে, অপারেটিং প্রফিট বা নেট প্রফিট, সেটাকে আমরা বসাবো। তার সাথে ভালো করে শুনে রাখো, কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটিসগুলোকে যোগ বিয়োগ করব। মানে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিসগুলোকে যোগ বিয়োগ করবো মানেটা কি? যেমন কারেন্ট অ্যাসেটসের একটা উদাহরণ দিচ্ছি, ক্যাশ আর ব্যাংক ছাড়া কারেন্ট অ্যাসেটগুলো কী কী আছে? কে বলবে? কারেন্ট অ্যাসেটস ক্যাশ আর ব্যাংক ছাড়া আর কী কী কারেন্ট অ্যাসেটস আছে বলো? স্টক, জোরে বলো। স্টক, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাডভান্স, শর্ট টার্ম, সিকিউরিটিজ, হ্যাবলাকান্ত, মেন হচ্ছে স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, এগুলো হচ্ছে মেন, বোঝা গেল? তাহলে আমি কারেন্ট অ্যাসেটস আমি বুঝতে পারলাম। এবার কারেন্ট লাইবিলিটিসগুলো কোনগুলো? বিলস পেয়েবল, হ্যাঁ, ক্রেডিটর্স, বিলস পেয়েবল হলো, ক্রেডিটর্স হলো, আর কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, হ্যাঁ, এগুলো কি কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিসগুলো আর কারেন্ট অ্যাসেটসগুলো কমছে বাড়ছে কি না দেখব। এবার আমি একটা এক্সাম্পল ইউজ করছি, ভালো করে শোনো। ধরো স্টক মানে কিন্তু ক্লোজিং স্টকের কথাই বলা হয়। স্টক ধরো তোমার 1 লাখ ছিল, 1,40,000 হয়েছে, ভালো করে বোঝো। স্টক তোমার ব্যবসায় শুরুতে ছিল 1 লাখ, আর বছরের শেষে হয়েছে 1,40,000। আগের বছরের স্টক মানে এবছরের ওপেনিং স্টক।
শোনে নে, ও মাথা নিয়ে যাচ্ছে কাজে। আগের চুপ করো, আবার বলছি, স্টক হচ্ছে তোমার 1 লাখ ছিল, 1,40,000 হয়েছে, তাহলে স্টকটা বেড়েছে না কমেছে? তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি স্টক তুমি বেড়েছে, এটা বুঝতে পেরে গেছো। এবার যদি আমি জিজ্ঞেস করি টাকা ইনফ্লো হয়েছে না আউটফ্লো হয়েছে, ইনফ্লো হলে প্লাস হয়, আউটফ্লো হলে মাইনাস হয়। বলো, ইনফ্লো হয়েছে, ইনফ্লো হয়েছে বলছো মানে? হ্যালো, হ্যাঁ বলো একবার। হ্যাঁ দিয়েছি দিয়েছি, বলো। হ্যাঁ ওটা দেখাবে 1 লাখই, কারণ ওটা তো সে 1,000 টাকা করে ছিল, ওটা 1 লাখ জমা দিলে 1 লাখই দেবে। আর ওই ক্রেডিট নোটগুলো দিচ্ছিল ওরা 1,000 টাকা করে, 60 মাসে 60,000 টাকা। হ্যাঁ কেন ওখানে ম্যাচুরিটির টাকা দেয়নি, 1,05,000 সামথিং বোধহয় ছিল। আচ্ছা না, সার্টিফিকেটটা দেওয়া নেই তো না? 1 লাখ 1 লাখই আছে। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ এবার ওর এগেনস্টে আরেকটা সার্টিফিকেট আছে, ওই 60,000 টাকার যেটা, মানে ওটা মনে হচ্ছে 1,000 টাকা করে 60 মাস দেবে। আর ওই 1 লাখ টাকাটার ম্যাচুরিটি ভ্যালুটা ওই যেন হচ্ছে 1,05,000 কত দেওয়া আছে। হ্যাঁ 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 না, ওগুলো ছাড়ো, ওগুলো খুঁজে পাওয়া মুশকিল, আনতে হয়। বাহ, আমি ঘরে থাকবো না, আমি জয়পুরের পড়াতে চলে যাবো সকাল থেকে, কলেজ টাইপের থাকি তো, ওখানে পড়িয়ে তারপরে ফিরতে ফিরতে আমার 8:30 হয়ে যায়। এবার তুমি দিয়ে যেতে পারো, আমার খালি ওইটা হোয়াটসঅ্যাপে লিখে দিও, আমি তোমাকে ফোন পে করে দেবো। হ্যাঁ কালকে পুরো দিন। হ্যাঁ আচ্ছা, এই 1 মিনিট চুপ কর, শেষ করে দিই এটাকে। এই চুপ করতে বললাম। তাহলে আমি যেটা উদাহরণটা দিলাম, 1 লাখ টাকা স্টক, দেখো বোঝা যাচ্ছে, 1 লাখ টাকা স্টক 1,40,000 হয়েছে, তা স্টকটা বেড়েছে, এটা বুঝতে পেরেছো। কিন্তু আমার টাকাটা ইনফ্লো হয়েছে না আউটফ্লো হয়েছে না বলতে পারছো। স্টক যত বাড়বে, চোখে লেগে যাবে, স্টক যত বাড়বে আমার কাছে টাকাটা কি যাবে না আসবে? যাবে তো। আমার স্টক আগে ছিল 1 লাখ টাকা, ধরো জিন্স প্যান্টের ব্যবসা করি, 1 লাখ টাকা স্টক ছিল আগের বার, ওই চুপ শোনো, এটা 1 লাখ টাকা আগের বছরের স্টক ছিল এই শুরুতে, আর বছরের শেষে 1,40,000 টাকা স্টক। তার মানে স্টকটা তো আমার বেড়ে গেল, আমার টাকাটা জাম হয়ে গেল, তো তার টাকাটা আউটফ্লো হয়েছে না ইনফ্লো হয়েছে? বোঝা গেছে। এবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, কারেন্ট অ্যাসেটসের ডেটস আমার 50,000 টাকা ছিল শুরুতে, আর ডেটস হয়েছে 70,000 টাকা। তাহলে কত ডেটস বাড়লো? ডেটস বাড়লো কথার অর্থ কি? আমি নিশ্চয়ই আরও ধারে বিক্রি করেছি, তার টাকাটা আমার গেছে না এসেছে? গেছে, লোকের কাছে দিয়েছি। এবার ধরো ডেটস ছিল 1 লাখ, হয়ে গেছে 70,000, তাহলে আমি পেতাম লোকের কাছে 1 লাখ, এখন 70,000, 30,000 টাকাটা কমেছে। 30,000 টাকা কী করে কমলো? লোক টাকা দিয়েছে, বোঝা গেছে, ইনফ্লো হয়েছে। আর কিছু আমি বলছি না, এইগুলো সম্পর্কে এই সিস্টেমটাকে, এই 3টে হেডিংয়ের যে টোটাল হলো, ভালো করে এবার দেখো, এই আইটেমগুলো ভালো করে পড়ে আসবে ভালো করে। এই 3টে হেডিংয়ের যে টোটাল হলো সেটা হচ্ছে সেকেন্ড কলমে গেল,
সেকেন্ড কলমের 3টে হেডিংয়ে কোনোটা প্লাসে টোটাল আসতে পারে, কোনোটা নেগেটিভেও আসতে পারে। টোটাল সেকেন্ড কলমেরটা, এই 3টে হেডিংয়ের টোটালটা যোগ হয়ে আবার থার্ড কলমে যাবে। দেখো একদম লাস্ট কলমে চলে যাবে। ওরা করুক না করুক, আমরা সেভাবে করবো। ক্লিয়ার আছে? লাস্ট কলমে যে টাকাটা বেরোলো, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো প্রথম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 40,000 বেরিয়েছে প্লাস। দ্বিতীয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে 60,000 বেরিয়েছে প্লাস। তাহলে মোট কত হলো? আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে তোমার বেরিয়েছে 30,000, তাহলে 1 লাখ থেকে 30,000 মাইনাস বেরিয়েছে, তা কত হলো? 70,000। এই 3টে হেডিংয়ে টোটালটা বোঝাতে পারলাম। নিট রেজাল্ট কত বেরোলো? 70,000। আমার কোশ্চেনে ওপেনিং, ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া থাকবে। ওপেনিং মানে 1 তারিখের, ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্সটা যোগ করব। ধরো ওপেনিং, ক্যাশ এবং ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া আছে 10,000। আমার 3টে রেজাল্ট কত বেরিয়েছিল? তা 70 আর 10 কত হলো? এই 80,000টা উত্তর দেওয়া থাকবে ক্লোজিংয়ে। এটা বোঝাতে পারলাম? তা তুমি ক্লোজিংটা দেখেই বুঝতে পেরে যাবে তোমার উত্তরটা কত বেরোতে চাইছে। কথা বোঝা গেছে? 3টে হেডিংয়ের টোটাল, তার সাথে ওপেনিং, ক্যাশ এবং ক্যাশের সমতুল্য মানে ব্যাঙ্ক ব্যালেন্স হয়, দুটোকে যোগ করে যেটা পাবো সেটা ক্লোজিং ব্যালেন্স বেরোবে এবং তোমার উত্তরটা মিলে যাবে। তখন তুমি বুঝতে পারবে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ঠিক হয়েছে। তখন কী করবে? হ্যাঁ, বেঞ্চ থেকে লাফিয়ে নিচে পড়ে যাবে আগে ধাম করে, যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার মিলে গেছে। বোঝা গেছে?